দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকের আমি একটি ভারতীয় গল্প কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক এই গল্পটি নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে এই গল্পটি আছে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা একাদশ শ্রেণীতে শিক্ষার সার্কাস নামক একটি কবিতা, যেটি আইয়াপ্পা পানিকর লিখেছিলেন, ভারতীয় এই কবিতাটি পড়েছ, এবং বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটি লিখেছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এই আন্তর্জাতিক গল্পটি পড়েছিলে। দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অলৌকিক নামের ভারতীয় গল্পটি রয়েছে, এবং এর আগের দিনকে তোমাদেরকে পড়িয়েছিলাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তোমাদেরকে এর আগের দিনকে আমি পড়েছিলাম আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ব্রেক্টের লেখা। আজকে তোমাদেরকে ভারতীয় গল্প কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক এই গল্পটি পড়াবো। এই প্রসঙ্গে বলে রাখি, গল্পটি লিখেছেন একজন বিখ্যাত পাঞ্জাবি সাহিত্যিক, যার নাম কর্তার সিং দুগ্গাল। এই গল্পটি বাংলায় রূপান্তর করেছেন অনিন্দ্য সৌরভ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন। তো প্রথমে কর্তার সিং দুগ্গাল সম্বন্ধে বলি। 1917 খ্রিস্টাব্দের 1 মার্চ বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার অন্তর্গত ধামিয়াল নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন কর্তার সিং দুগ্গাল। বাবা ছিলেন জীবন সিং দুগ্গাল, মা সতওয়ন্ত কাউর। তিনি ফরমান খ্রিশ্চান কলেজ থেকে ইংরেজি সাহিত্যে MA পাস করেন। এরপরে তিনি আকাশবাণীর ডিরেক্টর হিসেবে কাজে যোগ দেন 1942-এ। এরপরে পরবর্তীকালে তিনি ন্যাশনাল বুক ট্রাস্ট এর অধিকর্তা হয়েছিলেন, যোজনা কমিশনের উপদেষ্টা ছিলেন 1973 থেকে 76। এছাড়া বহু উচ্চ পদে তিনি কাজ করেছেন। পাঞ্জাবি সাহিত্যের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন তিনি। বহু সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস, সমালোচনা ইত্যাদি মিলে তিনি অনেক গ্রন্থ লিখেছেন, এবং এই সমস্ত গ্রন্থগুলোকে পরবর্তীকালে তিনি ইংরেজি, উর্দু, হিন্দিতে অনুবাদও করেছেন। তার লেখা বিখ্যাত সমস্ত গ্রন্থগুলির মধ্যে রয়েছে তার কবিতা, কাব্যগ্রন্থ কন্ধে কন্ধে, বেভন সাদি তেহর কবিতায়। অনেকগুলি গল্প লিখেছিলেন, তার মধ্যে দঙ্গার, নয়ান ঘর, পরে মেরে, ইকছিট চাঁদনি, সোনার বাংলা, মিল পত্থর, মৌরিয়া শ্রেষ্ঠ কাহানিয়া। 10টি উপন্যাস লিখেছিলেন, হাল মুরিদা, শরদ পুনম দি রাত। নাটক লিখেছিলেন, ইক শিকর শিকর, সৎ নাটক, পুরানিয়া, বোতলা, বুদ্ধং শরণং গচ্ছামি। এছাড়া আত্মজীবনী, সাহিত্য সমালোচনার বই ইত্যাদি অনেক লিখেছেন। তার গল্প উপন্যাসে গরু, কুকুর, পাখি এইসব চরিত্রগুলো এসেছে অনেক সময়। তো তিনি পাঞ্জাবি সাহিত্যের বলা যায় একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, এবং উচ্চ পদে কাজ করা একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, পাঞ্জাবি সাহিত্যিক কর্তার সিং দুগ্গল। আজকের আমরা তার লেখা এই গল্পটি পড়ব, অলৌকিক গল্প। তোমাদের কাছে বই আছে, আমি ধরেই নিচ্ছি তোমাদের সবার কাছে বই আছে। বইটা বের করবে, পড়ার সময় সুবিধা হবে। তো গল্পটা শুরু হয়েছে খুব সুন্দর একটি অনুষঙ্গ দিয়ে, যেন একজন মা তার
ছেলেকে একটি গল্প শোনাচ্ছে। সেই গল্পটা আমি পড়ছি এখান থেকে। তারপর গুরু ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান, পাথরের চাঁই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। তাহলে বুঝতেই পারছো যে গল্পের কথককে তার মা যেন এই গল্পটি বলছেন। কথক ছোট হতে পারে, ছোট ছেলেরা তো গল্প শুনতে ভালোবাসে, তো ছোট গল্পের কথক, হ্যাঁ, যেন বয়সে ছোট, তাকে তার মা একটি গল্প বলছেন। হাসান আবদালের জঙ্গলে গুরু সশিষ্য পৌঁছেছেন। চারিদিকে গনগনে রোদ্দুর, শুনশান, ধুধু ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও জনমানুষ নেই, খুব রুক্ষ সূক্ষ্ম গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। তো এই অংশটা শোনার পরে তারপরে কি হলো জিজ্ঞাসা করলেন লেখক। আমি কৌতূহলী হয়ে উঠি। তারপর দেখো উদ্ধৃতি চিহ্নের মধ্যে দেওয়া রয়েছে, এগুলো একটু ভালো করে লক্ষ্য করে পড়বে, না হলে প্রশ্ন থাকে এখান থেকে। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনিয়ে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবুও নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগুবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। তো যাই হোক, আমরা বুঝতে পারছি যে গুরু নানক খুব সমস্যায় পড়েছেন। তার সঙ্গী সাথীরা রয়েছে, তার মধ্যে মর্দানা একজন শিষ্য, তার খুব জল তেষ্টা পেয়েছে। সে জল না হলে আর এগোতে পারছে না। তো সবাই খুব সমস্যায় পড়বে তার জন্য। তাই গুরু তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এটাকে ঈশ্বরের অভিপ্রায় বলেই মেনে নাও, সামনের গ্রামে গেলে জল পাবে। এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু গুরু নানকের এই কথা শুনে মর্দানা নামক সেই শিষ্যটি এগোলো না, সে বসে পড়ল। কিন্তু ফলে গুরু গভীর সমস্যায় পড়লেন, চলার আর কোনো উপায় রইল না। মর্দানার একগুঁইমে দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্ত হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ায় বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তো যাই হোক, প্রথমত গুরু নানক খুব বিরক্ত হলেন মর্দানার এই আচরণে। তারপরে তিনি ধ্যানে বসলেন। ধ্যান থেকে উঠে তিনি দেখতে পেলেন যে গুরু নানকের শিষ্য সেই মর্দানা একেবারে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। তখন তিনি বললেন যে এই পাহাড়ের চূড়োয় বলি কান্ধারি নামে এক দরবেশ থাকে। দরবেশ মানে একজন সন্ত সাধু, তিনি পাহাড়ের চূড়ায় থাকে, তার কাছে একটি কুয়ো আছে, সেই কুয়োতেই জল আছে, আর কোথাও জল পাওয়া যাবে না। দেখো তার উদ্ধৃতি চিহ্ন শেষ। তারপর কি হলো মা? এটা কে বলছে? এটা বলছে কথক, ছোট কথক। মর্দানা জল পেল কি না জানবার আর তার তর সই ছিল না। মর্দানা জল পেল কি না জানবার আর তর সই ছিল না। মর্দানা তারপরে আবার শুরু হলো। মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপরে মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠেছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলি কান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে।
তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। তো যাই হোক, মর্দানা যখন শুনল যে বলিকান্দারির পাহাড়ের চূড়ায় বলিকান্দারি নামক দরবেশের কুয়োয় জল আছে, তখন সেই কথা শুনে মর্দানা হাঁপাতে হাঁপাতে পাহাড়ের উপরে উঠল। খুব রোদ্দুর, তারপরে পাহাড়ে ওঠা তো খুব কষ্ট, সেই সব ঘেমে নিয়ে সে পাহাড়ে উঠেছে। তো সেখানে পাহাড়ে উঠে একেবারে হাঁপাতে হাঁপাতে বলিকান্ধারীর কাছে জল চাইল। বলিকান্ধারী তাকে সেই কুয়োর দিকে দেখিয়ে দিলেন, ইঙ্গিত করলেন কুয়োর দিকে জল খাওয়ার জন্য। সেই কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞেস করলো, কোত্থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। তো প্রথমে তো বলিকান্ধারী তাকে কুয়োটাকে দেখিয়ে দিল, কিন্তু কুয়োর দিকে যখনই এগিয়েছে মর্দানা, তখনই বলিকান্ধারীর মনে হলো, প্রশ্ন জাগলো মনের মধ্যে। তো সে জিজ্ঞাসা করলো তাকে যে কোত্থেকে এসেছো। তো তখন মর্দানা বলল যে সে নানকের শিষ্য, সে খুব তেষ্টা পেয়েছে, সে নিচে কোথাও জল নেই, তাই এখানে এসেছে। নানকের নাম কানে যেতেই বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। তো এই বলিকান্ধারী সে ছিল একটু নানকের প্রতি তার একটু বিদ্বেষ ভাব ছিল। নানক তো তিনি শিখ ধর্মের, গুরু নানক তো শিখ ধর্মের প্রবর্তক। তো গুরু নানকের ধর্ম বা গুরু নানকের প্রতি তার একটু বিদ্বেষ ছিল। তাই গুরু নানকের কথা তার কানে যেতেই তাকে সঙ্গে সঙ্গেই তাড়িয়ে দিল। তো সে তখন মর্দানা তো পাহাড় থেকে নেমে এসে, পাহাড় চূড়া থেকে নেমে এসে নালিশ জানালো। কাকে নালিশ জানালো? গুরু নানককে। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর। তো গুরু নানকের কাছে মর্দানা নালিশ জানালো যে জল দেয়নি বলিকান্ধারী। তখন নানক একটু হেসে তাকে ভালো করে বলল যে তুমি যাও, গিয়ে এবারে তাকে অনুনয় করে একটু নম্রভাবে বলবে যে তিনি নানক দরবেশের সে অনুচর ইত্যাদি বলে একটু নম্রভাবে যেন প্রার্থনা জানায়। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলিকান্ধারী উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে, আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। তো যাই হোক, খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু গুরু নানকের অনুরোধে সে আবার গেল বলিকান্ধারীর কাছে, গিয়ে জল চাইল। কিন্তু বলিকান্ধারী বলল কি, যে আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না। কাফের মানে হচ্ছে বিধর্মী। অর্থাৎ বলিকান্ধারী যে ধর্মের লোক, গুরু নানক সে ধর্মের লোক নয়, ধর্মীয় অনুদারতা তার আছে। বললো যে আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জল দেব না। গণ্ডূষ কি? গণ্ডূষ হচ্ছে হাতের তালুর মধ্যে যেটুকু আধার আর কি, সেই আধারের মধ্যে যতটুকু জল ধরে আর কি, সেটাই। হাতের তালুর যে আধার তাকেই বলে গণ্ডূষ। বলো যে আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না, বলে তাকে এবারেও তাড়িয়ে দিলেন। দুবার ফেরত পাঠালেন। মর্দানা এবার যখন ফিরল, রীতিমতো করুণ অবস্থা। কেন? দুবার পাহাড়ে চড়েছে, প্রচণ্ড রোদ্দুর, তাই তেষ্টা পেয়েছে। এইভাবে দুবার ব্যর্থ হয়ে ফিরে এসেছে, প্রচণ্ড কষ্ট হয়েছে, তার করুণ অবস্থা। গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দর করে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আরও একবার যেতে বললেন।
আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে গুরু নানক এবারে মর্দানাকে বলল যে এবারে জয় নিরঙ্কার বলে ধ্বনি দিয়ে ওর কাছে আরেকবার জল চাইতে বললো আর কি। হ্যাঁ, তো যাই হোক, গুরু নানকের আদেশ অমান্য না করতে পেরে মর্দানা আবার গেল, কিন্তু তার অবস্থা খুবই করুণ, রাস্তায় হয়তো প্রাণ বেরিয়ে যাবে তেষ্টায়। 3বারের বার চূড়ায় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়লো। ওর পায়ে মানে কার কাছে? মর্দানার পায়ে লুটিয়ে পড়ল। ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। 3য়বারেও ব্যর্থ হলো মর্দানা। 3য়বারও ব্যর্থ হলো মর্দানা। বলি কান্ধারী এবারেও তার কাকুতি মিনতি অনুনয় অগ্রাহ্য করলেন এবং বললেন কি, উদ্ধৃতি চিহ্নের মধ্যে রয়েছে, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। তো এইভাবে বলল, নানকের উদ্দেশ্যে কটূক্তি করলো যে নানক নিজেকে পীর বা পয়গম্বর বলে জাহির করে, কিন্তু নিজের চেলা বা শিষ্যের জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। এইভাবে তাচ্ছিল্য করলো নানককে। এবারেও তাকে জল দিল না। বলি কান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। কাকে? গুরু নানককে। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন। তো যাই হোক, গুরু নানকের কাছে ফিরে আসলো এবং এসে সে প্রায় মূর্ছিত হয়ে পড়লেন মর্দানা। তো গুরু নানক মর্দানার পিঠে হাত বুলিয়ে তাকে বললেন যে তুমি সামনের পাথরটা তোলো। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো, নিমেষেই চারিদিকে থই থই। তো যাই হোক, গুরু নানক যখন তাকে বললো যে এই সামনের পাথরটা তোলো, তখন যেই পাথরটা তুললেন তার তলা থেকে জলের ধারা বেরিয়ে আসলো। চারিদিকে সেই জলের ধারায় থই থই হয়ে গেল। ঠিক সেই সময় বলি কান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়ো একটুও জল নেই, উনি রীতিমতো হতভম্ব। তো এই সময়তে বলি কান্ধারীর জলের দরকার হয়েছে, তিনি কুয়োতে গিয়ে দেখলেন একটুও কুয়োতে জল নেই। হ্যাঁ, তো তাতে তিনি একবারে হতভম্ব হয়ে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি কান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালে, এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কী হলো। তো হতভম্ব বলি কান্ধারী দেখলেন যে তার কুয়োতে জল নেই, কিন্তু নিচে জলের ধারা, ঝর্ণা দেখে তিনি আরও দেখলেন যে বলি কান্ধারী দেখলেন যে গুরু নানক অনুচরদেরকে, শিষ্যদেরকে নিয়ে বাবলা গাছের গোড়ায় বসে আছে। তখন তিনি পাহাড়ের উপর থেকে একটি পাথরের চাঙড় গড়িয়ে দিলেন। আর এই দৃশ্য দেখে মর্দানা চেঁচিয়ে উঠলেন, কিন্তু গুরু তাকে নিরস্ত করে বললেন যে জয় নিরঙ্কার ধ্বনি দাও। এরপরে পাথরটা যখন গড়িয়ে তাদের কাছে চলে এলো, তখন গুরু নানক কী করলো, সেই পাথরের চাঙড়টা তিনি হাত দিয়ে থামিয়ে দিলেন এবং সেই পাথরের চাঙড়ের গায়ে গুরু নানকের হাতের একটা ছাপ বসে গেল। যেমন কাদা মাটিতে হাতের ছাপ বসে যায়, সেরকম পাথরের গায়ে গুরু নানকের হাতের ছাপ একটা বসে গেল। আর ওই জায়গাটার নাম তো পাঞ্জা সাহেব ছিল, হাসান আবদাল ছিল, সেই জায়গাটার নাম হয়ে গেল পাঞ্জা সাহেব। অর্থাৎ পাঞ্জা মানে হাতের তালু, সেই হাতের তালুর ছাপ পাথরের গায়ে ছিল। তাই শিখদের কাছে এই জায়গাটা একটি পবিত্র তীর্থস্থান হয়ে গেল, যার নাম হলো পাঞ্জা সাহেব।
হ্যাঁ, সেই গুরু নানকের হাতের ছাপ আজও ওতে লেগে আছে। ওতে অনেক হাতে, কোনটাতে? ওতে হচ্ছে আসলে ওই পাথরের বিরাট চাঁইটার গায়ে গুরু নানকের হাতের ছাপ লেগে রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা কাহিনী। এর পরের অংশটা দেখো। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? হ্যাঁ, এই গল্পটা শুনতে গল্পের কথক, ছোট গল্পের কথককে খুব ভালোই লাগছিল, কিন্তু যখনই ওই হাত দিয়ে পাথর চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা শুনলো, তখনই তার মেজাজ বিগড়ে গেল। তার মনে হলো এটা অসম্ভব। আসলে গল্পের বাস্তবতা থাকে তো, তো এটা তার কাছে মনে হলো যে এটা অবাস্তব, হ্যাঁ, অলৌকিক ব্যাপার। একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কি না আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি। কে তর্ক শুরু করেন? ছোট কথক, গল্পের কথক। তো তার একটাই কথা মনে হয়েছে যে মানুষ একটা গড়িয়ে আসা পাথরের চাঙড় কিছুতেই হাত দিয়ে থামাতে পারে না। মা বলল, ওতে পাথরে গুরুর হাতের ছাপ লেগে রয়েছে, কিন্তু এটা তার বিশ্বাস হয় না। তার মনে হলো যে পরে হয়তো এটা কেউ খোদাই করে দিয়েছে। পাথরের মধ্যে যেমন মূর্তি বানানোর জন্য কেউ পাথর খোদাই করে, সেই রকমভাবে হাতের ছাপও হয়তো কেউ খোদাই করে দিয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে মার সঙ্গে তর্ক শুরু করলেন কথক। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। হ্যাঁ, তো গল্পের কথকের একেবারেই অবিশ্বাস হলো। হ্যাঁ, তার মনে হলো যে পাথরের তলা থেকে জল বেরোতে পারে হয়তো বৈজ্ঞানিক পদ্ধতিতে, এইভাবে আর্টেজিও কূপের কথা তোমরা শুনেছ। হ্যাঁ, তো সেইভাবে কিছু পাথরের তলা থেকে জল হয়তো বেরিয়ে আসতে পারে, কিন্তু পাথরের চাঙড় কিছুতেই, গড়িয়ে আসা পাথরের চাঙড়কে কিছুতেই থামিয়ে দেওয়া সম্ভব নয় বলেই তার মনে হলো। তো এই নিয়ে মার সঙ্গে তর্ক করলো, এবং লেখকের মুখের ভঙ্গিতে যে অবিশ্বাস সেটা ফুটে উঠেছিল, সেটা দেখে মা তার সঙ্গে তর্ক থেকে বিরত হলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি। এই ব্যাপারটাতে সব সময় এই মাথা ঝাঁকিয়েছি, এটা অসম্ভব। তো এই শিখ ধর্মের এই গল্পটি লেখক বিভিন্ন জায়গায় শুনেছেন। গুরুদ্বারা মানে হচ্ছে শিখদের উপাসনা গৃহ। সেখানে ধর্মীয় যেসব মানুষরা থাকেন, ধর্মগুরুরা, তারা এই কাহিনী বলেছিলেন, কিন্তু সেখানেও তার মাথা ঝাঁকিয়ে অবিশ্বাস পোষণ করেছে। তার মনে হয়েছে এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম। তো স্কুলেও শোনানো হয়েছিল সেই গল্পটা, কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করেছে যে না, এটা হতে পারে না, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে থামিয়ে দিলেন। মাস্টারমশাই তো ছাত্রটিকে থামিয়ে দিলেন, বললেন যে যারা পারে তারা সব কিছুই পারে, এভাবে বলে তাকে থামিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করল। কিছুদিন পরে শুনলাম পাঞ্জা সাহেবের শাঁকা হয়েছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো। তো যাই হোক, এই কথাটা নিয়ে মানে ওই আগের ঘটনাটা যেটা, এই ঘটনাটা নিয়ে লেখক বিভিন্ন জায়গায় তর্ক করেছেন, অবিশ্বাস পোষণ করেছে। একবারও তার মনে হয়নি যে এটা সম্ভব, এটা বাস্তব, এটা কখনোই তার মনে হয়নি। তো যাই হোক, তো সেই জায়গাটার নাম তো পাঞ্জা সাহেব হয়েছে। তো এরপরে কিছুদিন পরে সেই পাঞ্জা সাহেবের শাঁকা হয়েছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হচ্ছে শিখ ধর্মের একটা অনুষ্ঠান। হ্যাঁ, শিখ ধর্মাবলম্বী মানুষদের মহান আত্মত্যাগের কাহিনীকে স্মরণ করে যে ধর্মীয় অনুষ্ঠান হয়, সেটাকেই বলা হয় শাঁকা। তো তৎকালীন দিনে ঘন ঘন শাঁকা হতো, অর্থাৎ এরকম ধর্মীয় আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠান প্রায়ই হতো।
শাঁকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে, তবে শাঁকা আসলে কি তখন জানতাম না। তো ছোট ছেলেরা তো ঠিক বুঝতে পারে না ব্যাপারটা। হ্যাঁ, শাঁকা মাঝে মাঝেই হতো, তো শাঁকা হলে ধর্মীয় গুরুত্বটা ঠিক বুঝতে পারতো না, কিন্তু শাঁকা হলে বাড়িতে মেঝেতে শুতে হতো, অরন্ধন হতো। হ্যাঁ, কিন্তু শাঁকা ব্যাপারটা কি এটা কিন্তু সে ঠিক মতো জানতো না। তো আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাঁকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাঁকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। তো যাই হোক, এই পাঞ্জা সাহেবের শাঁকা হচ্ছে, মা রওনা দিয়েছে কাঁদতে কাঁদতে, সঙ্গে যাচ্ছে গল্পের কথক এবং তার ছোট বোন। হ্যাঁ, সারাক্ষণ ধরে রাস্তায় ভাবছে যে মা কাঁদছে, শাঁকা ব্যাপারটা আসলে কি। তো পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। পাঞ্জা সাহেবে পৌঁছানোর পরে একটা ঘটনা লেখক জানলেন। কি ঘটনাটা কথক জানলেন? দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরবার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবে লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। তো পাঞ্জা সাহেব শুনে গিয়ে কি খবর পেলেন যে দূরের একটা শহরে ওই ভারতীয়দের উপরে ফিরিঙ্গিরা গুলি চালিয়েছে, তার মধ্যে অনেকে মারা গেছে, আর বাকিদের আহত অনেকদেরকে ওই দূরের শহরে জেলখানায় পাঠানো হচ্ছে ট্রেনে ভর্তি করে। হ্যাঁ, সব খিদে তেষ্টায় মরার মতো অবস্থা, তবুও তাদের হুকুম হয়েছে যে ট্রেন যেন কোথাও না থামে। তো সেই ট্রেনটা যাবে ওই পাঞ্জা সাহেবের উপর দিয়ে। এই খবর শুনে পাঞ্জা সাহেবের লোকরা সব উত্তেজিত। এই প্রসঙ্গে তোমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা বলি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি চালিয়েছিল পুলিশ অফিসার জেনারেল ডায়ার। সেখানে অনেক মানুষ নিহত হয়েছিলেন, বহু মানুষ হতাহত হয়েছিল। এই কাহিনী হয়তো সেই কাহিনীকেই মনে করাচ্ছে। তো যাই হোক, সেই আদমরা অভুক্ত মানুষদের ট্রেনে করে দূরের শহরে জেলখানায় পাঠানো হচ্ছে। ট্রেন যাবে পাঞ্জা সাহেবের উপর দিয়ে। সেইখানে লোকেরা খুবই উত্তেজিত খবরটা পেয়ে। ধর্মপ্রাণ শিখ ধর্মাবলম্বী মানুষেরা সেই ঘটনা শুনে খুবই উত্তেজিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না। ঠিক হলো ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদে কাতর, জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল টাই করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যাবে? তো যাই হোক, সবাই পাঞ্জা সাহেবের ধর্মপ্রাণ মানুষেরা ট্রেন থামাতে বদ্ধপরিকর। টেলিগ্রাম করলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলো, কিন্তু কিছুতেই হুকুম পেলেন না তারা, যে ট্রেন থামানোর হুকুম পেলেন না। হ্যাঁ, ট্রেন সেই স্টেশন দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যাবে। পাঞ্জা সাহেবের লোকেরা, ধর্মপ্রাণ মানুষেরা ক্ষুধার্ত কয়েদিদের খাওয়ানোর জন্য রুটি, পায়েস, ডাল স্টেশনে ডাঁই করে রেখেছিল, কিন্তু কোনো লাভ হলো না। হ্যাঁ, কী করবে তারা? হ্যাঁ, ট্রেন তো ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায় এইটা ভাবছে। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। কোন ঘটনাটা? এই যে পাঞ্জা সাহেবের ঘটনাটা, এই কাহিনীটা মায়ের বান্ধবীর কাছ থেকে কথক শুনেছিলেন।
কি হলো তারপরে? ট্রেন থামানো গেল, রেল লাইনে আমার ছেলেপুলের বাবাও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। দেখো ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক এক করে আমরা বউ ও বাচ্চারা তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে। আমি চোখ বুজলাম, চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো। লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। তো এইভাবে মায়ের বান্ধবীর কাছ থেকে এই কাহিনী শুনেছিল যে কী হলো ঘটনাটা, যে ট্রেন তো কিছুতেই থামলো না। হ্যাঁ, ট্রেনের তীব্র গতিতে হুইসেল দিতে দিতে এলো। হ্যাঁ, গতি কমিয়েছিল কিন্তু ট্রেন থামানো যায়নি। হ্যাঁ, রেল লাইনে শুয়ে থাকা ওই যে আমার ছেলেপুলের বাবা অর্থাৎ মায়ের বান্ধবীর স্বামী, তার বুকের উপর দিয়ে ট্রেনের চাকা চলে গেল, তার সঙ্গীর বুকের উপর দিয়ে চাকা চলে গেল। তারপরে ট্রেন এসে থামলো। পুরুষদের পরে মেয়েরা শুয়েছিল যে লাইনের উপরে, হ্যাঁ, ওই মহিলাদের মাথার কাছে এসে, হ্যাঁ, তার মায়ের বান্ধবীর মাথার কাছে এসে ট্রেন থামলো এবং সেই শুয়ে থাকা মানুষদের বুকের ভিতর থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। এরপর ট্রেনটা পিছালো, কিন্তু লাশগুলো কেটে দুমড়ে গেল। আর সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুর দিকে রক্তের স্রোত, রক্তেই ভেসে গেল খালপাড়ের সেতুর তলা। হ্যাঁ, তাহলে এই কাহিনী। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি। এটা লেখকের অনুভূতি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারি কীভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিয়ে দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে। তো ফেরার পথে, তাহলে বুঝতে পারছো, ফেরার পথে মা পাঞ্জা সাহেবের যে কাহিনী, প্রথম কাহিনীটা, সেই কাহিনীটা বোনকে বলছে, কথকের বোনকে। পুরো কাহিনী বলে গেলেন এবং শেষকালে যখন ওই পাথরের চাঙড় গুরু নানক হাত দিয়ে থামিয়েছে এই কথা বললেন মা, তখন বোন অবিশ্বাস পোষণ করে মাকে থামিয়ে বলল যে একটা মানুষ কি করে একটা পাথরের চাঙড় থামাবে, এই বলে তাকে থামানোর চেষ্টা করলো। অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না কেন? দেখো, প্রথমে কাহিনী শুনে গল্পের ছোট কথক কিন্তু অবিশ্বাস পোষণ করেছিল। বিভিন্ন জায়গায় যখনই শুনেছে তখনই মাথা ঝাঁকিয়ে অবিশ্বাস পোষণ করেছে, কিন্তু শেষ বেলায় মা যখন বোনকে বলছিল, বোন যখন অবিশ্বাস পোষণ করলো, তখন কিন্তু তখন সে এটার প্রতিবাদ জানালো, বলল যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না কেন? অর্থাৎ দ্বিতীয় কাহিনীটা শোনার পরে লেখকের মনে হলো যে অলৌকিক ঘটনা সত্যি ঘটে। হ্যাঁ, পাথর থামানো তো খুব সহজ ব্যাপার, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন যদি থামানো যায়, ট্রেনকে কিভাবে থামানো গেছিল? এই যে ধর্মপ্রাণ মানুষেরা লাইনের উপরে শুয়ে পড়ে, হ্যাঁ, চলন্ত ট্রেনকে থামিয়ে দিয়েছিল, ট্রেনও থেমে যেতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে কথক বললেন যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, আর পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল।
হ্যাঁ, কার চোখে জল? কথকের চোখে জল। হ্যাঁ, কেন জল? কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য? এটা উত্তর হলো। কিন্তু কেন চোখে জল? না, ওই শিখ ধর্মাবলম্বী মানুষদের যে আত্মত্যাগের কথা, সেই আত্মত্যাগের কাহিনী শুনে লেখকের কথকের চোখে জল এসেছিল। হ্যাঁ, তো এই গল্পের মধ্যে দুটো অলৌকিক কাহিনী কথা রয়েছে। অলৌকিক মানে যা অবিশ্বাস্য, যা সচরাচর ঘটে না, যা লৌকিক নয়, হ্যাঁ, এই অবিশ্বাস্য তাকেই বলে অলৌকিক। তো এখানে দুটো অলৌকিক কাহিনী রয়েছে। একটা অলৌকিক কাহিনী হচ্ছে গুরু নানক কীভাবে গুরু নানক পাহাড়ের উপর থেকে বলিকান্দারি যে পাথরের চাঙড় ফেলে দিয়েছিল, সেই চাঙড়টাকে গড়িয়ে আসা চাঙড়কে হাত দিয়ে থামিয়ে দিয়েছিল। এটা একটা অলৌকিক ঘটনা। আর দ্বিতীয় আর একটা অলৌকিক ঘটনা হচ্ছে যে মায়ের বান্ধবীর কাছ থেকে যেটা শোনা গেছিল, পাঞ্জা সাহেবের শাখা উপলক্ষে গিয়ে যে দূরের শহরে ফিরিঙ্গিরা গুলি চালিয়ে মানুষদেরকে হত্যা করেছিল এবং অন্যদেরকে আহত মানুষদেরকে ট্রেনে করে পাঞ্জা সাহেবের উপর দিয়ে দূরের জেলখানায় নিয়ে যাচ্ছিল যখন, তখন ধর্মপ্রাণ শিখরা সেই শিখ ধর্মাবলম্বী ক্ষুধার্ত মানুষদের মুখে রুটি জল তুলে দেওয়ার জন্য তারা সেই ট্রেনটাকে থামিয়েছিল। হ্যাঁ, ছুটে আসা ট্রেনও থেমে গেছিল। তো এই দুটো অলৌকিক ঘটনার কথা রয়েছে। তো প্রথম অলৌকিক ঘটনাটা কিন্তু দ্বিতীয় অলৌকিক ঘটনার নিরিখে এটা কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। তো গল্পটা তোমরা পড়ো ভালো করে, পরে আমি পরে এই সংক্রান্ত প্রশ্ন দিয়ে দেব। গল্পটি খুবই সুন্দর। তাহলে বললাম, গল্পটি মূলত পাঞ্জাবি ভাষায় লেখা হয়েছিল। এই গল্পটি দি মিরাকল নামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। পাঞ্জাবি ভাষায় লেখা হয়েছিল গল্পটি, ইংরেজি অনুবাদ হয়েছিল দি মিরাকল বলে, এবং পরে এটা অনিন্দ সৌরভ ইনি অনুবাদ করেছেন এবং এর নাম দিয়েছেন অলৌকিক। হ্যাঁ, তো অলৌকিক গল্পে কটি অলৌকিক কাহিনী আছে, এই কাহিনীগুলোর বর্ণনা দেওয়া, প্রথম কাহিনীর বর্ণনা, দ্বিতীয় কাহিনীর বর্ণনা, হ্যাঁ, আর আমার চোখে জল, হ্যাঁ, কেন জল এসেছিল, কি ব্যাপার, হ্যাঁ, এই সব ব্যাপার আমি প্রশ্নগুলো কিন্তু পরে দিয়ে দেবো। তোমরা পড়ো, ভালো থেকো। শেষ করলাম।